রাতভর বজ্রসহ ভারী বৃষ্টিপাত, নিউ মার্কেট সহ পানির নিচে রাজধানীর বিভিন্ন সড়ক, জলাবদ্ধতায় মাঝ রাস্তায় বিকল অনেক যানবাহন, ব্যবসায়ী সাধারণ মানুষের দুর্ভোগ। জনপ্রিয় হচ্ছে অনলাইন ফুড ডেলিভারি, বছরে পরিসর বাড়ছে 10%-এরও বেশি। সহজলভ্য করতে ইন্টারনেটের দাম কমানোর দাবি, সরকারি নীতি সহায়তার পরামর্শ। কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কে আটকে নন বন্ডেড প্রতিষ্ঠানের রফতানি, বাধা দূর করতে এনবিআর এর উদ্যোগ। ব্যাংক গ্যারান্টির বিপরীতে পাবেন আমদানির সুযোগ। ভারতে ইলিশ রপ্তানির আড়ালে অবৈধ লেনদেনের শঙ্কা ব্যবসায়ীদের, বাজার মূল্যের চেয়ে কম দাম নির্ধারণই কারণ। বেঁধে দেয়া দামই রফতানির দাবি মৎস্য বিভাগের। বাজেট পাশে ব্যর্থ কংগ্রেস, অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। কার্যক্রম বন্ধে সরকারি বিভিন্ন সংস্থার লাখ লাখ কর্মী ছাঁটাইয়ের শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাতে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন ব্যবসা বাণিজ্য কেন্দ্র মার্কেট তলিয়ে গেছে। এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী আল আমিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এই নিউ মার্কেটের যে মার্কেটটি রয়েছে, যে বাজারটি রয়েছে, সেটি সাধারণত এই সময়ের মধ্যে অর্থাৎ 11টা নাগাদ কিন্তু জমজমাট হয়ে যায়। তবে আজ কিন্তু এখনো পর্যন্ত তেমনভাবে সবগুলো দোকানপাট কিন্তু ওভাবে খোলেনি। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণটা এই জলাবদ্ধতা। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সিটি কর্পোরেশন বছর পর বছর ভাড়া নিলেও তাদের এই যে সবসময়ের দুর্ভোগ, যে কোনো সময় যখনই আসলে এরকম ভারী বর্ষণ হয় তারপরেই তাদের ব্যবসার মধ্যে এই ধরনের একটা প্রভাব পড়ে, তাদের দোকানপাট খুলতে ঝামেলা হয়। যদিও দোকানের ভেতরে তেমনভাবে পানি ওভাবে প্রবেশ করেনি সবগুলো দোকানে, কিছু কিছু দোকানে যেগুলো একটু নিচু বা যেখানটার জায়গাগুলো একটু নিচু সেখানে পানি জমেছে। তবে পুরো সড়ক জুড়ে পানি, আসলে এখানে বেচা কেনা করা যে সম্ভব না তা কিন্তু এখানকার পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে। আর এখানকার যারা আসলে সাধারণ ব্যবসায়ীরা রয়েছেন এবং যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, এখানকার যারা দোকানের কর্মচারীরা রয়েছেন, তাদের এখানে পৌঁছতে আসতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। তাদের আসলে তারা একরকম তাদের পেটের দায়ে এসেছেন, যেহেতু আজকে নবমী, সেই জায়গা থেকে আগামীকাল দশমী সনাতন ধর্মাবলম্বীদের উৎসব, সেইটা কেন্দ্র করে আজকে কিন্তু তারা বাড়তি বেচা কেনার একটা চিন্তা মাথায় রেখেই কিন্তু তারা আসলে এসেছেন। এবং গতকাল বন্ধ ছিল এই এলাকার মার্কেটগুলো, সেখান থেকে আজকে ব্যবসার কথা চিন্তা করে কিন্তু তারা আসলে সকাল সকাল এসেছিলেন। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে তারা আসলে তাদের জায়গা থেকে ওভাবে এই অবস্থা থাকলে কিভাবে ব্যবসা করবেন সেটা তো আসলে তারা আসলে বারবার করে প্রশ্ন করছিলেন। এবং এর বাইরেও আমরা দেখেছি যে এইখানের যদিও ঘন্টা দুয়েক হলো যে বৃষ্টি থেমে গেছে, এবং যেমনটা হয় এখানে বৃষ্টি যখন থেমে যায় তারপরে ধীরে ধীরে কিন্তু পানি কমতে শুরু করে। যদিও এর দায়ভার কিন্তু অবশ্যই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যেরকম একটি বড় দুর্বলতা আছে, তেমনি কিন্তু এইখানকার যেই পলিথিনগুলো ড্রেনেজ ব্যবস্থার মধ্যে জমে যাওয়া, সেগুলোও কিন্তু একটা বড় কারণ। এই জায়গাগুলো পরিষ্কার করা হলেই কিন্তু দেখা যায় যে ঘন্টা দুয়েকের মধ্যে পানিগুলো নেমে যায়। এবং আমরা সকালে যখন এসেছিলাম তার তুলনায় পানি কিন্তু কিছুটা কমেছে, এমনটাও কিন্তু বলা যায়। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে নিউ মার্কেট এলাকা থেকে সবশেষ তথ্য। পরবর্তী নিউজে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম নিউ মার্কেটে। দেশে বছরে 10% হারে বাড়ছে অনলাইন ফুড ডেলিভারির পরিসর। এতে আয় বাড়ছে উদ্যোক্তার, কাজের সুযোগ পাচ্ছেন হাজারো রাইডার। দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা এই সেবাকে আরও সহজলভ্য করতে ইন্টারনেটের দাম কমানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। আর সরকারকে নীতি সহায়তা ও প্রযুক্তিগত উন্নয়নে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। হুট করে চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন রোকন। উপায় না পেয়ে ওয়াকিং রাইডারের চাকরি নেন একটি ফুড ডেলিভারি কোম্পানিতে। 2 বছরেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। নিজের খরচ মেটানোর পাশাপাশি এখন রসদ যোগাচ্ছেন পরিবারেও। শুরুর দিকে পথঘাট চেনা প্লাস অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়াটা খুব একটু টাফ বিষয় ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। প্রথম মাসে আমার হিসেব আছে প্রায় 24,000 প্লাস কামাইছিলাম। ফুড ডেলিভারি কোম্পানিগুলোতে একটি ফুড দিলে নিজের খরচের পাশাপাশি পরিবারের দায়িত্ব নিতে পারবেন। রবিউলের গল্পটা একটু ভিন্ন হলেও প্রাপ্তিটা একই রকম।
রকম। ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে রবির প্রয়োজনীয় খরচটা আসে ফুড ডেলিভারি করেই। ক্রিকেট প্লেয়ারদের তো একটা বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্টের দরকার হয় কিংবা ফুড সাপ্লিমেন্টের বিষয় আছে, তো আমি ফুড পান্ডায় পার ডে ডেলিভারি করার যে টাকাটা ইনকাম করি সেখান থেকে দেখছি আমার এখানে ইনভেস্ট করতে পারি আমার ক্রিকেট আমার স্বপ্নের পিছনে। কেবল রুকন কিংবা রবিউল নন, সারা দেশে হাজারো তরুণের আয়ের পথ এখন অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম। বিক্রেতার প্রতিষ্ঠানগুলো বলছে অনলাইনে খাবার কেনার সুযোগ তৈরি হওয়ায় ক্রেতারা সহজেই পছন্দের রেস্তোরাঁ, রেস্টুরেন্ট কিংবা হোটেলে দিচ্ছেন অর্ডার। এতে বাড়ছে আয়ও। অনলাইন প্ল্যাটফর্মে যেটা হয় যে আমরা অল্প কিছু সময়ে সামান্য কিছু ট্যাপের মাধ্যমে আমরা একটা ফুড অর্ডার করতে পারি এবং যদি চাই ডিজিটাল পেমেন্টও করতে পারি। তো সেক্ষেত্রে অনেক সময় আসলে সাশ্রয় হচ্ছে কাস্টমারের। এক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু সেল আমরা আসলে ফুড পান্ডার মাধ্যমে পাচ্ছি। ওদের থেকে যেটা একটা অ্যামাউন্ট পাচ্ছি, আমরা একটা ফিগার পাচ্ছি, সো উইচ ইজ কম্পারেটিভলি ভালো অ্যান্ড এটা আমাদের উপকার হচ্ছে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য, দেশে ফুড ডেলিভারি সেবার পরিসর বাড়ছে বছরে 10%-এরও বেশি। একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক ডেটা প্ল্যাটফর্ম বলছে 2029 সালের মধ্যে প্রবৃদ্ধির হার 17.32% বাড়তে পারে। এর মধ্যে অনেকটাই কেটে গেছে মালামাল ও পরিবহন সমস্যা, বেড়েছে গ্রাহকের আস্থা। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সেবার আওতা দ্রুত বাড়াতে ইন্টারনেট খরচ কমানো দরকার বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। একটা ছিল কনজিউমার এন্ডে অ্যাওয়ারনেস, ট্রাস্ট বিল্ডিং এবং তাদেরকে সার্ভিসটা দিয়ে স্যাটিসফাই করানো। বাংলাদেশ জিডিপি পার ক্যাপিটা তুলনায় ইন্টারনেট কস্ট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। সো এখানে আমাদের সরকারের অনেক কাজ আছে, ইন্টারনেট কস্ট কমাতেই হবে। কর্মসংস্থান ও আয়ের সুযোগকে সামনে রেখে নীতি সহায়তা নিয়ে সরকারকে কাজ করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মাল্টি লেয়ারে যে এটা এমপ্লয়মেন্ট জেনারেশন, এখানে যে ভ্যালু এডিশন টু দ্য ইকোনমি, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা ইতিমধ্যে এস্টাবলিশ তাদের জন্য হয়তো আমরা কি করতে পারি, এটা নির্দিষ্ট সময়ের জন্য ট্যাক্স হলিডে এটা করতে পারি। যারা স্টার্ট আপ হিসেবে আসবে তারা যেন এই কর রেয়াতের সুবিধাটা পায় এবং তাদের জন্য যেন অনেক কিছু পেপারস যেন করাকরি না হয় এবং তাদের জন্য ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করা। সারা দেশে নিবন্ধিত ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় শতাধিক, যার মধ্যে শীর্ষে রয়েছে ফুড পান্ডা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফুড পান্ডা বাংলাদেশ লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বিএ সিদ্দিকী। জুবায়ের বি সিদ্দিকী, আপনাকে স্বাগত আমাদের সময়ের বাণিজ্য। আপনি দেখছিলেন রিপোর্টটা এবং যেই জায়গাটা আমরা আলোচনাটা নিয়ে আসতে চাই শুরুতেই, যদি এই ইন্ডাস্ট্রির অবস্থাটা কেমন দেখছেন? জি, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রি যেটা দেখছেন, এটা আমরা অ্যাকচুয়ালি যাত্রা তো শুরু হয় অলমোস্ট 10-11 বছর আগে থেকে আর কি। সো দ্য ইন্ডাস্ট্রি ইজ গোয়িং থ্রু এভলিউশন, অবভিয়াসলি স্টিল আর্লি স্টেজ আমি বলবো বাংলাদেশে এখনও ইন্ডাস্ট্রিটা, কিন্তু অনেক ইভলভ হয়েছে। এখনও আপনার মার্কেট ক্রিয়েশনটা হচ্ছে আমাদের মতো কোম্পানি বা যারা যারা এসেছে আগে এই ইন্ডাস্ট্রিতে, দে আর হেল্পিং দ্য ইন্ডাস্ট্রি গো ফাস্টার। পুরো ইকোসিস্টেমটা যে আমি যদি একটু বলি ফুড ডেলিভারি নিয়ে, আপনার এখানে দ্য মেইন পার্টিসিপেন্টস হচ্ছে রেস্টুরেন্ট, ডেলিভারি ম্যান, কাস্টমার্স এবং আমাদের মতো কোম্পানি যারা টেকনোলজিক্যাল সাপোর্টটা দিচ্ছে আর কি। সো লাস্ট 10 বছর ধরে ধরেন এই ফুল ইকোসিস্টেমটা গ্রো করে নিয়ে যাচ্ছে আমাদের মতো কোম্পানিরা। অনেক ইনভেস্টমেন্টও এসেছে অ্যান্ড এই রেজাল্টস, এই ফুডগুলো কিন্তু এখন উই ক্যান সি দ্য রেজাল্টস কামিং আউট, রাইট? একটা কথা যদি বলি যে পুরো ডিজিটাল সিস্টেমটাই তো ডেভেলপ করছে, কাস্টমারদের পুরো ফুড হ্যাবিটও চেঞ্জ করেছে। সেক্ষেত্রে কাস্টমারদের ফিডব্যাক গত 10 বছরে কতটা পরিবর্তন হলো? অনেক হয়েছে, যেটা বলছি এটা নতুন তাদের ডিমান্ডের ক্ষেত্রে আপনার কতটা প্রভাব ফেলতে পারছে? সো ইনিশিয়াল ডেজে অবভিয়াসলি আপনি নতুন কিছু একটা ট্রাই করবেন, কাস্টমার একটু হেজিটেন্ট থাকে, বাট এখন যেটা দেখছি যে অনেক কাস্টমার যারা ইউজ করছে অ্যাপ অনেক বছর ধরে, দে আর গেটিং মোর অ্যান্ড মোর ইউজ টু দ্য সার্ভিস। নতুন কাস্টমার্স, ইয়াং গ্র্যাজুয়েটস ইউনিভার্সিটি বা ইয়াং কর্পোরেট যারা আছে, তারা এই সার্ভিসগুলো আরও বেশি ট্রাই করছে, নিতে যাচ্ছে আর কি। সো এই অবভিয়াসলি ইন্ডাস্ট্রি গ্রোথও করছেই অ্যান্ড রেস্টুরেন্টস সেলস বাড়ছে, এটা একটা অল্টারনেট রেভিনিউ চ্যানেল তাদের জন্য, তাদেরও সেলস বাড়ছে। জব ক্রিয়েশন হচ্ছে ডেলিভারি ম্যানদের এবং আপনার আদার অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজ যেটা আছে, সাপ্লাই চেইন যদি বলি, এটাও একটা পজিটিভ ইম্প্যাক্ট আসছে। অ্যান্ড উইথ দিস গ্রোথ ইন্ডাস্ট্রি হিসেবে চিন্তা করলে সবসময় যে কথাটা উঠে আসে বাংলাদেশের প্রেক্ষাপটে, যে আমরা সরকার বা পলিসি মেকার থেকে কি সুবিধা পাচ্ছি বা আসলে কি কি সমস্যাগুলোই বা আছে? সো সমস্যা দিয়ে যদি শুরু করি, আপনার প্রথমে ইন্ডাস্ট্রিটা যেহেতু নতুন, আপনার এটাকে ক্যাটেগরি ক্রিয়েশন করতে হয়। ক্যাটেগরি ক্রিয়েশন, এনি ক্যাটেগরি ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, প্রচুর ইনভেস্টমেন্টের দরকার, নাম্বার 1।
সো আপনার ক্যাপিটাল তখন লাগবে আইদার ফ্রম লোকাল ইনভেস্টার্স বা আপনার ফরেন ক্যাপিটাল নিয়ে আসতে হবে, এটা নাম্বার ওয়ান। এরপরে হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার যে ইস্যুসগুলো, যেহেতু আমরা একটা ডিজিটাল কোম্পানি বা ডিজিটাল ইন্ডাস্ট্রি, আপনার বেসিক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ইন্টারনেটের প্রাইস এবং ইন্টারনেটের কোয়ালিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর আওয়ার ইন্ডাস্ট্রি। আমরা যদি আমাদের নেবারিং কান্ট্রিজ দেখি, ইন্ডিয়া, পাকিস্তান, যেখানে ইন্টারনেট প্রাইস এবং ইন্টারনেটের কোয়ালিটি কিন্তু ইজ বোথ বেটার দেন বাংলাদেশ। সো এখানে ডেফিনেটলি আপনার গভর্নমেন্ট সাপোর্টের একটা জায়গা আছে। হাউ ডু ইউ রিডিউস দ্য কস্ট অফ ইন্টারনেট? আপনি যত কস্ট কমাতে পারবেন, কনজিউমার তত কমই ইন্টারনেট সেবাটা পাবে। ইন্টারনেট কস্ট যদি কম হয়, আপনার অবভিয়াসলি ডিজিটাল ইকোনমিতে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে। এ বাদে ধরেন ট্যাক্স স্ট্রাকচারটা নিয়ে গভর্নমেন্টের অনেক জায়গা আছে সাপোর্ট করা। আমাদের ইন্ডাস্ট্রিটা নেসেন্ট, নতুন। সো আমি যদি একটা কম্প্যারিজন দিই, আপনার এখন অনলাইনে কিন্তু অফলাইনের থেকে আপনার ট্যাক্স বার্ডেনটা এখন বেশি, উইচ শুডন্ট বি দ্য কেস। আমরা যেহেতু একটা নতুন ইন্ডাস্ট্রি, আপনার এখানে তো ট্যাক্সের বার্ডেনটা কম হওয়া উচিত, ভ্যালু অ্যাডেড ট্যাক্সের কথা বলছি আর কি। সো এখানে গভর্নমেন্ট শুড থিঙ্ক, তারা যদি ডিজিটাল ইকোনমিটাকে বাড়াতে চায় বা প্রমোট করতে চায়, আপনার এখানে কিছু ট্যাক্স লিভে দিতে হবে। এরপরে বলছিলেন ফান্ডিংয়ের কথা, সেক্ষেত্রে কি অবস্থায় আছে এখন? সো ফান্ডিং ইনভেস্টমেন্ট যেটা বলছি, এটা মেজরিটি আপনার আসছে ফরেন ভিসি ব্যাকড ইনভেস্টার্স থেকে। কিছু কিছু বড় স্টার্ট আপ বাংলাদেশি ভালো ভিসি ফান্ড অ্যাট্রাক্ট করতে পেরেছে অ্যাক্রস ইন্ডাস্ট্রি আর কি বলছি। আপনার রাইড শেয়ারিংয়ে, ফুড ডেলিভারি, ই কমার্স, তারপর এডটেক যে জায়গাটা আছে, ওখানে অনেক ইনভেস্টমেন্ট আসছে। গত 2-3 বছর ধরে এটা একটু ডিফিকাল্ট, বাট নট অনলি ফর দ্য আপনার, আমি বলবো বাংলাদেশের ইকোনমির জন্যই এটা ডিফিকাল্ট না, গ্লোবালি ইট হ্যাজ বিন ডিফিকাল্ট। আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে টেক ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট একটু কমে এসেছে, বাট যেটা দেখছি গ্লোবালি আপনার এই বছর থেকে আবার দ্য সিচুয়েশন ইজ ইম্প্রুভিং, মোর ইনভেস্টমেন্ট ইজ কামিং টুয়ার্ডস দ্য টেক ইন্ডাস্ট্রি। হোপফুলি বাংলাদেশে ওয়ান্স উই হ্যাভ আ মোর স্টেবল গভর্নমেন্ট, লং টার্ম গভর্নমেন্ট, তখন আমরা আরও ইনভেস্টমেন্ট, বিদেশি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবো। সামনের দিনে আপনাদের এই যে ডিজিটাল যে সেবাটা অথবা মানুষের যে চাহিদার সাথে সম্মিলন, কি কি পরিকল্পনা আছে? সো আমি যদি আমাদের পার্সপেক্টিভ থেকে বলি, অনেক পরিকল্পনা আছে। নতুন নতুন সার্ভিস কিভাবে আমরা যোগ করতে পারি যেটা কমপ্লিমেন্ট করে আমার কোর সার্ভিসটাকে। যেমন আমরা কিছু বছর আগে গ্রোসারি ডেলিভারিটা অ্যাড করলাম টু ফুড ডেলিভারি, বিকজ ইটস কমপ্লিমেন্টারি টু ইচ আদার। এখন আমরা দেখছি যে গ্রোসারিটা, কুইক কমার্স যেটা আমরা বলি, ইট ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সেগমেন্ট আমাদের ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রি ওয়াইডও আমি যদি জিনিসটা বলতে পারি আর কি। সামনে আরও পরিকল্পনা আছে আমাদের, যে আপনার অন ডিম্যান্ড আপনার 1 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে কি প্রোডাক্ট লাগতে পারে সেটা আমরা কি আপনাকে ডেলিভার করতে পারবো কিনা। ইট কুড বি মেডিসিন, ইট কুড বি ফ্লাওয়ার্স, আপনার ফুল দরকার, কাউকে গিফট করতে হবে। সেক্ষেত্রে যে কাঁচামাল হিসেবে যদি ফুডের কথা বলি, চ্যালেঞ্জটা কোন জায়গায় বিজনেসে? চ্যালেঞ্জ মোস্টলি আসছে যেটা আমাদের, লজিস্টিক্স একটা মেজর চ্যালেঞ্জ আর কি বাংলাদেশে। অলদো এই চ্যালেঞ্জটা আমাদের মতো কোম্পানিজরা ইজ ট্রাইং টু সলভ, অনেকখানি করতে পেরেছে। যেটা আমি বললাম যে আপনার লজিস্টিক্স বাদে ইন্টারনেট কস্ট উইল অলওয়েজ বি আ চ্যালেঞ্জ। কারণ আপনি আমার কাস্টমার হলে আপনার কিন্তু ইন্টারনেট ইউজার হতে হবে। আপনি তো আমাকে ইন্টারনেট ছাড়া আপনি অর্ডার প্লেস করতে পারবেন না যেটা ডিজিটাল ইকোনমিতে। সো ইন্টারনেটের কস্ট কমিয়ে নিয়ে আসা, কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা, যে এরিয়ার ব্যাপ্তির করার জন্য তো ইন্টারনেটের অবশ্যই দরকার। আমার যদি এখনো তো শুধু জাস্ট সিটির মধ্যে এটা পড়ে আছে। আমরা 64 ডিস্ট্রিক্টেই অপারেট করি, বাট যেটা আপনি বললেন যে কাস্টমার যদি আমার বাড়াতে হয়, আমার একদম গ্রাম অঞ্চলেও কিন্তু যেতে হবে ইভেনচুয়ালি। সো দে নিড টু বি ইন্টারনেট ইউজার্স। ওখানে আপনার রেস্টুরেন্টও অপারেট করতে হবে, গ্রোসারি স্টোর অপারেট করতে হবে, তখনই কিন্তু ই কমার্স পেনিট্রেট করবে। আপনি যেটা বললেন একদম একটু বলেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কি বলে, যে শুরু থেকে এই পর্যন্ত আপনারা যে ডিমান্ড বা ক্রিয়েশন করতে চেয়েছিলেন, যে স্বপ্ন নিয়ে দৌড়াচ্ছিলেন, কতটুকু পর্যন্ত ছুঁতে পারলেন? এখনও আমি বলবো যে উই আর স্টিল স্ক্র্যাচিং দ্য সারফেস। অনেক উপরের দিকেই আছি, অনেক পেনিট্রেশন করার জায়গা। বাংলাদেশ ইজ এ বিগ কান্ট্রি, বিগ ইকোনমি, 170 মিলিয়ন পিপল। সো আমি যদি বলি যে আমাদের ডিজিটাল পেনিট্রেশন কিন্তু 5 থেকে 6% বেশি না। সো অনেক জায়গা ওপেন। এটা গভর্নমেন্টের সেক্টরের জন্য ক্যান বি আ ভেরি বিগ রেভিনিউ জেনারেটর, কিন্তু ওই
সাপোর্টটা কিন্তু দিতে হবে। এটা নতুন ইন্ডাস্ট্রি, আপনি নতুন ইন্ডাস্ট্রিকে যদি সাপোর্টটা দেয়, ইভেনচুয়ালি 10 years from now বা 5 বছর পরে গভর্নমেন্ট ম্যাসিভ একটা রেভিনিউ এই সেক্টর থেকে তুলতে পারবে। আরেকটা জিনিস যদি অ্যাড করতে পারি, যে আপনার বেনিফিটটা হচ্ছে একটা ডিজিটাল ইকোনমি থেকে অফলাইনে আপনি ডিজিটালি কিন্তু সব কিছু ট্র্যাক করতে পারবেন, ফাঁকি দেওয়ার জায়গা নেই। আমার সেলস আপনি ট্র্যাক করতে পারবেন, আমার রেভিনিউ সবার, এটা ইটস ট্র্যাকেবল, গভর্নমেন্ট ইজিলি ট্র্যাক করতে পারবে। সো সে রেভিনিউ কিন্তু চেলে ওইভাবে কালেক্ট করতে পারবে, বাট ইনিশিয়াল ফেজে আপনাকে সাপোর্ট দিতে হবে ইন্ডাস্ট্রিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বিএস সিদ্দিকের সঙ্গে। এবার বন্দর বাণিজ্যের খবর। দুর্গাপূজা সরকারি ছুটিতে আজও আগামীকাল কাস্টমস হাউস শুল্ক স্টেশন চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই মুহূর্তে আমদানি রফতানির খবর জানাতে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক ও হিলিতে আছেন শফিকুল ইসলাম। শুরুতেই যাচ্ছি আজিজুলের কাছে। ভারতের সাথে রয়েছে বাংলাদেশের বৃহৎ বাণিজ্য এবং সদ্য সম্প্রীতি সম্পর্ক। এই সম্পর্ককে আরো জোরদার করতে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় খাবার পাঠানো হয় ভারতে। দেশে ইলিশের সংকটের কারণে রপ্তানি নিষিদ্ধ থাকলেও আমরা দেখতে পেয়েছি সরকার 2019 সাল থেকে বিশেষ ব্যবস্থায় দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে। এরপর থেকে কিন্তু প্রতি বছরে নির্দিষ্ট একটি পরিমাণে ভারতে ইলিশ রপ্তানি হয়ে থাকে। এবছর দুর্গাপূজা উপলক্ষে সরকার দেশের 37 জন রপ্তানিকারককে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি দুর্গাপূজার কারণে ভারতের সাথে বাংলাদেশে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও কিন্তু বিশেষ ব্যবস্থায় এই যে ইলিশের রপ্তানি কিন্তু বেনাপোল বন্দর দিয়ে চালু রাখা হয়েছে। গতকাল পর্যন্ত মৎস্য দপ্তরের যে তথ্য অনুসারে আমরা দেখতে পেয়েছি যে বেনাপোল বন্দর দিয়ে 106 মেট্রিক টন 600 কেজি ইলিশ বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে। এবং মৎস্য কর্মকর্তাকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেনাপোল বন্দর দিয়ে স্বাভাবিক পণ্যের আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্দর থাকলেও যদি কোনো রপ্তানিকারক ভারতে ইলিশ মাছ রপ্তানি করতে চান তাদের কিন্তু এই রপ্তানির সুযোগ থাকছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই পূজার উৎসবের সময় আমদানি রপ্তানি বন্ধ, গেট বন্ধ থাকার কথা থাকলেও কিন্তু যারা বন্দরের নিরাপত্তা কর্মী আছে তারা বন্দরের যে প্রধান ফটক সেটি কিন্তু খোলা রেখেছেন এবং আমদানি এবং রপ্তানি বাণিজ্য বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস এবং যে ইলিশ রপ্তানি সেটি কিন্তু সুযোগ রয়েছে। আপনি জানেন 2002 সাল পর্যন্ত কিন্তু ইলিশ একটি সাধারণ রপ্তানি পণ্যের তালিকায় ছিল, তবে সংকটের কারণে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে 2012 সালের পর থেকে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। তারপর 2019 সালে আবারও কিন্তু ইলিশ রপ্তানি শুরু হয়েছে। তো এই ছিল এই বেনাপোল স্থল বন্দর থেকে ইলিশ রপ্তানি নিয়ে সর্বশেষ। এখন আমরা যুক্ত হচ্ছি হিলিতে, সেখানে আছে আমাদের সহকর্মী শফিক। হ্যাঁ, সরকার ইলিশ মাছ রপ্তানির জন্য বিশেষভাবে বন্দরগুলো খোলা রাখার নির্দেশ দিলেও হিলি স্থল বন্দর দিয়ে ইলিশ মাছ কোনো রপ্তানি হয় না। এর কারণটা হিসাবে আমদানিকারকরা বলেছেন যে ভারতের অভ্যন্তরে যে কোয়ারেন্টাইন উদ্ভিদ সংগঠিত অফিস না থাকার কারণে তারা রপ্তানি করতে পারে না। তাছাড়া শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আগামী শনিবারে শেষ অফিস ছিল, তারপর থেকে হিলি স্থল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য টোটালটা বন্ধ হয়ে গেছে। তারপরেও কিন্তু গত 2 দিন খোলা ছিল, বন্দরে পণ্য লোড আনলোড কার্যক্রম চালু ছিল। তবে আজকে পুরোপুরি একদম লোড আনলোড পুরোটাই কিন্তু বন্ধ রয়েছে। বন্দরে কিন্তু বর্তমানে দেখতেছেন যে সমস্ত পণ্যবাহী ট্রাক থাকলেও কিন্তু এখানে বন্দরের যে লোড আনলোড কার্যক্রম সেটা বন্ধ রয়েছে। তবে আমি বন্দর কর্তৃপক্ষ তাদের অফিসে কিন্তু বন্ধ রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন আজকে নবমী চলছে, কালকে দশমী, আর এই সময় পুরোপুরি কিন্তু বন্ধ রয়েছে, কোনো কার্যক্রম চালু থাকবে না। তবে আগামী শনিবার থেকে যথারীতি কাস্টমসের আমদানি রপ্তানি পণ্য লোড আনলোড সহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে আমাকে বন্দর এবং কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছেন। আমি কাস্টমের সাথে কথা বলেছিলাম, কাস্টম কর্তৃপক্ষ বলছেন যেহেতু এখানে পণ্য ব্যবসায়ীরা পণ্য লোড আনলোড যেহেতু বন্ধ রয়েছে, বন্ধ থাকার কারণে কিন্তু তারা কিন্তু এখানে পণ্য কিন্তু তাদের খালাস কার্যক্রম কিন্তু গতকালকে পর্যন্ত তারা চালিয়েছে। তবে আজকে কিন্তু এখানে যেহেতু যারা ব্যবসায়ী আছে, যারা আমদানিকারক আছে, তারা যেহেতু এখানে বন্ধ থেকে খালাস করছেন না, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে পণ্য শুল্ক খালাস সবকিছু কিন্তু বন্ধ রয়েছে। তো হিলি স্থল বন্দর থেকে আমার কাছে বন্ধ নিয়ে এতটুকু ছিল সর্বশেষ। আমদানি রপ্তানি কার্যক্রম সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম হিলি ও বেনাপোল স্থল বন্দরে।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ বিহিত পূজার মধ্য দিয়ে চলছে পূজার আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে রাজধানীর উত্তরার সার্বজনীন পূজা মন্দিরে আছেন সহকর্মী তাসনিয়া নিশাদ মিম। সরাসরি যাচ্ছি তার কাছে। পূজার মাধ্যমে কিন্তু শুরু হয়েছে আজকে মহানবমীর দিন। আমরা যেটি দেখছি আজ কিন্তু দেবী দুর্গার বিজয়কে উদযাপন করছেন সনাতনী ধর্মাবলম্বীরা। আমরা যেটি দেখছি যে ইতোমধ্যেই কিন্তু 108টি বেলপাতা এবং 108টি পদ্মের মাধ্যমে যজ্ঞ কর্ম সম্পন্ন করা হচ্ছে এবং এখানে যেটি দেখছি যে এখানের ভক্ত দর্শনার্থী থেকে শুরু করে পুরোহিত যেটি বলছেন যে গতকালই কিন্তু দেবী দুর্গা অসুরকে বধ করেছেন। গতকাল দুপুর 1টা 50 থেকে দুপুর 2টা 38-এর মধ্যে দেবী দুর্গা অসুরকে খুবই সফলভাবে বধ করেছেন। অর্থাৎ অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির প্রথম 24 মিনিট, এই 48 মিনিটের সময়টিকে কিন্তু সনাতনী ধর্মাবলম্বীরা সন্ধিক্ষণ হিসেবে বিবেচনা করে থাকেন এবং এই সময়টিতেই কিন্তু দেবী দুর্গা, দুর্গতিনাশিনী দেবী দুর্গা অসুরকে বধ করে থাকেন এবং গতকাল যেহেতু এই সময়টিতে অসুরকে বধ করা হয়েছে তাই আজ নবমীর এই সময়টিতে ভক্ত দর্শনার্থীরা আজকে দেবী দুর্গার অসুর বধের সেই বিজয়টি তারা কিন্তু আজকে উদযাপন করছেন এবং আজকের নবমীর দিনটি পেরিয়ে গেলেই আসবে বিজয়া দশমী, সেই কাঙ্ক্ষিত সময় অর্থাৎ দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে কিন্তু এবারের দুর্গাপূজার সমাপ্তি ঘোষণা হবে। অর্থাৎ দুর্গতিনাশিনী দেবী দুর্গা চলে যাবেন কৈলাসে তার স্বামীর ঘরে। তো আমরা এই মুহূর্তে যেখানে উপস্থিত রয়েছি উত্তরায়, রাজধানীর উত্তরায় সার্বজনীন পূজা মণ্ডপে, এখানে এসে আমরা যেটি দেখছি যে তারা কিন্তু লোকশিল্পের ঐতিহ্যে মণ্ডপ সাজিয়েছেন। পটশিল্প, কুটির শিল্পের বিভিন্ন কারুকার্য যেগুলো কিনা আমাদের দেশে খানিকটা বিলুপ্তির পথে, সেই শিল্পকর্মগুলোর আদলে কিন্তু তারা চেষ্টা করেছেন এই মণ্ডপটিকে সাজাতে এবং এই মণ্ডপটিতে এসে ভক্ত দর্শনার্থীরা যেটি বলছেন যে তারা এখানের আয়োজনে বেশ সন্তুষ্ট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কিন্তু বলতেই হয়। তারা খুবই কড়াকড়ির মাধ্যমে চেকিং এবং মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করছেন। তো আজকের দিনটি পেরিয়ে গেলেই কিন্তু দুর্গতিনাশিনী দেবী দুর্গা বিদায় নেবেন আমাদের মাঝ থেকে। তাই ভক্ত দর্শনার্থীরা প্রার্থনা করছেন দেবী দুর্গা প্রতি বছরই আসবেন শান্তির বার্তা নিয়ে, অশুভ শক্তিকে বিদায় দেওয়ার মাধ্যমে দেবী দুর্গা প্রতি বছরই আসবেন এবং ভক্তদেরকে কাঁদিয়ে বিদায় নেবেন। তো এই ছিল আমার কাছে উত্তরার সার্বজনীন পূজা মণ্ডপ থেকে বিস্তারিত। মহানবমীর সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম উত্তরায়। বাজার মূল্যের চেয়ে কমে ইলিশ রপ্তানির আড়ালে অবৈধ লেনদেনের আশঙ্কা করছেন বেনাপোলের ব্যবসায়ীরা। এতে বৈদেশিক আয় থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ ব্যবহার হতে পারে অপরাধমূলক কাজে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে মৎস্য কর্মকর্তা বলছেন সরকারের বেঁধে দেওয়া দামই বিদেশে ইলিশ পাঠাচ্ছেন রপ্তানিকারকরা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। চাহিদার তুলনায় দেশে ইলিশ আহরণ কম হলেও 2019 সাল থেকে বিশেষ বিবেচনায় প্রতি বছর দুর্গাপূজাতে ভারতে ইলিশ রপ্তানি করছে সরকার। গেল 16 সেপ্টেম্বর প্রতি কেজি ইলিশের দাম $12.5 বা বাংলাদেশি মুদ্রায় 1550 টাকা নির্ধারণ করে ভারতে 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। 17 সেপ্টেম্বর থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ রপ্তানি কার্যক্রম। বেনাপোলের ব্যবসায়ীদের দাবি, স্থানীয় বাজারে কেজি ওজনের একটি ইলিশের দাম 2500 থেকে 2600 টাকা। এতে 1200 টনে 120 কোটি টাকা সমপরিমাণে রফতানি আয় থেকে বঞ্চিত হবে সরকার। এই অর্থ অবৈধ প্রক্রিয়ায় লেনদেন, মাদক, স্বর্ণসহ বিভিন্ন চোরাচালানের সুযোগ তৈরি করতে পারে বলে শঙ্কা তাদের। 1 কেজি ওজন ইলিশ 2500, 2600, 2700 টাকা কিলো, আর 500 ওজনের মাছ 1500, 1600, 1200, বেচা কেনার অবস্থা খুবই খারাপ। বাজারে ইলিশের কেজি 2400 থেকে 2500 টাকা, আর ইন্ডিয়ায় কম মূল্যে যাচ্ছে 1500 টাকায় কেজি। আমাদের বর্ধিষ্ণু মুদ্রার আহ্বান কমে যাচ্ছে।
তবে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি দেখছেন না বন্দর কর্তৃপক্ষ। এদিকে সক্ষমতা দেখে রফতানিকারক নির্ধারণ করতে তাগিদ দিচ্ছেন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। ইলিশ রপ্তানির ক্ষেত্রে যাদের কেবলমাত্র সক্ষমতা আছে সেই সমস্ত রপ্তানিকারকদেরই অনুমতি দেওয়া উচিত। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক $12.5 করে প্রত্যেক কেজি ইলিশ মাছের দাম নির্ধারণ করা হয়েছে। আমরা সেই অনুযায়ী মাছ রপ্তানি করার ক্ষেত্রে সহায়তা করতেছি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ইলিশ রফতানিতে অনুমোদনের ক্ষেত্রে সঠিক যাচাই বাছাই না করায় গত বছর 49 জনের মধ্যে রফতানি করতে পেরেছিল মাত্র 20 জন। সময় সংবাদ, বেনাপোল। কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কের কারণে রফতানি বাজার ধরতে পারছে না বিভিন্ন খাতের নন বন্ডেড প্রতিষ্ঠান। এই প্রতিবন্ধকতা দূর করতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে রফতানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিতে চায় এনবিআর। যদিও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংক গ্যারান্টি দেওয়াও কঠিন হবে বলে মনে করেন বড় উদ্যোক্তারা। MS আরিফিনের রিপোর্ট। 10 বছরের বেশি সময় ধরে রপ্তানি আয়ের 80% বেশি যোগান দিয়ে আসছে মাত্র একটি খাত, তৈরি পোশাক শিল্প। একক নির্ভরতা কাটাতে পণ্য বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে মিলছে না কোনো সুফল। এর কারণ ক্ষুদ্র উদ্যোক্তারা পান না কোনো বন্ড সুবিধা, যার ফলে রপ্তানি বাজার ধরতে উপযুক্ত কাঁচামাল আমদানিতে দিতে হয় উচ্চ শুল্ক। আমাদেরকে যদি একটু ওইভাবে সহযোগিতা করা হতো যে হ্যাঁ, হ্যান্ডিক্রাফটের এই পার্টিকুলার সেকশনটা তুমি কিভাবে বিদেশে পাঠাবা, কোয়ালিটিতে সেটা কিন্তু আসলে চায়না থেকে খুব একটা পিছিয়ে নেই। আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের থেকে এগিয়ে আছি। আরেকটা যেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট বা সুভিনিরগুলো তখনই প্রিমিয়াম হয় যখন এটা হ্যান্ডমেড সুভিনির হয়। এই বাধা দূর করতে ক্ষুদ্র রপ্তানিকারকদের বন্ড লাইসেন্সের মতো সুবিধা দিতে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিতে চায় এনবিআর। তবে এই সুযোগ পণ্য বৈচিত্র্যকরণে কতটা ভূমিকা রাখবে তা নিয়ে সন্দিহান বড় রপ্তানিকারকরা। ভালো উদ্যোগ, কিন্তু এটা আসলে কতটুকু রেজাল্ট ওরিয়েন্টেড হবে সেটা নিয়ে আমার কিছুটা সন্দেহ রয়েছে। কারণ যিনি ক্ষুদ্র উদ্যোক্তা, ওনার পক্ষে একটা ব্যাংক গ্যারান্টি জোগাড় করাটাও কিন্তু অনেক ট্রাবলসাম, মানে এটা খুব সহজ ব্যাপার না। তবে এমন ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানির সুবিধা নিতে চান চামড়া শিল্পের রপ্তানিকারকরা। কারণ 1.5 শতাধিক ট্যানারি কারখানার মধ্যে বন্ড লাইসেন্স আছে মাত্র 26টির, যা কমিয়ে দিচ্ছে খাতটির রপ্তানি সক্ষমতা। 150টি যে রানিং ট্যানারি আছে যারা পণ্য উৎপাদনের সাথে জড়িত, এর মধ্যে মাত্র 26টি ট্যানারি বন্ড ফ্যাসিলিটিস পেয়ে থাকে। তার মানে বাকি যে ট্যানারিগুলি উৎপাদনে আছে তারা কিন্তু একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন হয় দেশের ভিতরে। রপ্তানি আয় বাড়াতে গিয়ে শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামালের অপব্যবহার যেন না হয় তা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের অবশ্যই বন্ড সুবিধা বাড়াতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা যারা এইসব অবৈধভাবে সেটাকে বিক্রি করছেন খোলা বাজারে বা দেশের বাজারে তাদেরকে আমরা অ্যালাউ করব। সুতরাং এই জায়গাতে আমাদের সরকারকে কঠোর হতে হবে। বহুমুখী পণ্যের পসরা সাজাতে না পারলে রপ্তানি বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা করা আগামীতে আরও কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা উদ্যোক্তাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নাটোরের সিংড়া উপজেলার পাকিশা বিলে বিএডিসির খাল দখল করে বানানো হয়েছে 7টি পুকুর। এ কারণে বিলের পানি নিষ্কাশন না হওয়ায় নাটোর ও বগুড়া জেলার প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। আল মামুনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের 6 কিলোমিটার বিএডিসির খালের পাকিশা ব্রিজ দখল করা হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীরা ব্রিজের পাশ থেকে খালে বাদ দিয়ে 7টি পুকুর নির্মাণ করেছেন। গত 3 বছর খাল দখল করে মাছ চাষ করছেন দখলদাররা। খাল দখল করায় বন্ধ হয়ে গেছে নাটোর ও বগুড়া জেলার প্রায় 10 কিলোমিটার বিলের পানি নিষ্কাশন। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আবাদ করা যাচ্ছে না কোনো ফসল, এতে লোকসানে পড়েছেন কৃষক। সমস্যার দ্রুত সমাধান চান তারা। খালের মুখে বাদ দেওয়ার কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 2 বছর 3 বছর এইরকম ভাবে এই জমিগুলো ধান পান মার যাচ্ছে বা বারংবার লাগান লাগছে, লাগানোর পরও ধান পান হচ্ছে না। খালটা খনন করা হোক, আমাদের সরকার বাঁচায়, কারণ তাছাড়া আমরা প্রতি বছরে মরে যাচ্ছি। 7 জন দখলদারের মধ্যে একজন মশিউর রহমান। অন্যরা দখল ছেড়ে দিলে তিনিও দখল ছেড়ে দেবেন বলে জানান। আমরা তো কোনো পুকুর দিইনি এবং আমার পুকুর জাস্ট ওইদিকে বন্ধ আছে দেখে আমারটা ব্যবহার করা হচ্ছে, সবাই খুলে দিলে আমার কোনো আপত্তি নেই। বিএডিসি বলছে জমি নিয়ে জটিলতা থাকায় খালটি পুনর্খনন সম্ভব হয়নি। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। 1 কিলোমিটার খাল, যেটাতে জায়গা নিয়ে কিছু জটিলতার কারণে আমরা পুনর্খনন করতে পারিনি। যদি জায়গা সংক্রান্ত যে সমস্যা সেগুলো নিরসন হয় তাহলে
আমরা চেষ্টা করব বিএডিসির মাধ্যমে এই অংশটুকু পুনর্খনন করতে। বেশ কয়েক বছর আগে অনেকেই পুকুর করে এটা আসলে একটা ব্যারিকেড তৈরি করেছে। আমরা ইতিমধ্যে কিছু জায়গা উন্মুক্ত করেছি এবং যেহেতু আরও কিছু জায়গা রয়েছে খাল খননের বিষয়, এটা আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলছি যেন দ্রুতই একটা প্রকল্পের মাধ্যমে এই খালটা সম্পূর্ণভাবে খনন করে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। বিএডিসির তথ্য মতে 2022 সালে 6 কিলোমিটার দীর্ঘ খালটির 5 কিলোমিটার পুনঃখনন করা হলেও দখলদারদের কারণে 1 কিলোমিটার এলাকায় খনন সম্ভব হয়নি। সময় সংবাদ, নাটোর। আগামী 15 অক্টোবর কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন শুল্ক ট্যারিফ অন গুডস অ্যান্ড ভেসেলস এক্সেট্রা ফর চিটাগং। পোর্ট অথরিটি 2025 15ই সেপ্টেম্বর থেকে নতুন শুল্ক কার্যকরের কথা থাকলেও 1 মাস পিছিয়ে তা 15 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের তথ্য মতে 14ই অক্টোবর রাত 12টার পর বন্দরে আগত সব জাহাজের ভেসেল বিল, কন্টেইনার বিল ও কার্গো বিল নতুন শুল্ক অনুযায়ী আদায় করা হবে। সিএনডি এজেন্ট সহ বন্দর সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারকেও ওই সময় থেকে নতুন হারে মাশুল পরিশোধ করতে হবে। এছাড়াও শিপিং এজেন্টদের তফসিলি ব্যাংকে খোলা রিভলভিং অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন ট্যারিফ কার্যকর করার প্রক্রিয়ায় ভেসেল, কার্গো ও কন্টেইনার বিল প্রস্তুতিতে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট, সিস্টেম আপগ্রেডেশন সহ এবং সিস্টেম ভ্যালিডেশন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সপ্তাহ ব্যবধানে কমেছে প্রায় 4%। সরবরাহ কম থাকায় গেল 10 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাসের দাম। পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসোলিনের দামও। একদিকে কমছে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুদ, অন্যদিকে উৎপাদন বাড়াতে পারে ওপেক প্লাস। এসব সম্ভাবনাকে সামনে রেখে বিশ্ববাজারে বুধবার স্থিতিশীল রয়েছে জ্বালানি তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $66.25। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও কিছুটা বেড়ে অবস্থান করছে ব্যারেল প্রতি $62.60। সরবরাহ কম থাকায় গেল 10 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি MMBTU এর দাম $3.34, যা সপ্তাহ ব্যবধানে বেড়েছে 6.49%। এদিকে বাড়ছে গ্যাসোলিনের দাম, প্রতি গ্যালনের দাম $1.91। তবে সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 4.62%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দীর্ঘদিন পর আবারও শুরু হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ। প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের যাতায়াতের সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা, দূরত্ব কমবে 115 কিলোমিটার। এতে পণ্য এবং যাত্রী পরিবহনের গতি আসবে বলছেন সংশ্লিষ্টরা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে পুরাতন রেলপথটি বন্ধ রেখে নতুন পথের নকশা প্রণয়ন করায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ভূমি অধিগ্রহণ করতে হয় 960 একর। এর মধ্যে বগুড়া অংশে 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর এবং সিরাজগঞ্জ অংশে 32 কিলোমিটারের জন্য 420 একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে। সম্প্রতি এ প্রকল্পের ভূমি অধিগ্রহণ এগিয়ে নিতে সিরাজগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণের জন্য 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। অধিগ্রহণের সকল প্রস্তুতি শেষ করে ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে অর্থ বরাদ্দ। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোতে যাতায়াতের দূরত্ব কমবে 115 কিলোমিটার। ঢাকা যেতে আমাদের এখন একটা ট্রেন এখান থেকে যাচ্ছে, আমরা তখন অনেকগুলো ট্রেনের সুবিধা পাবো, রাস্তাঘাট কমে আসবে এবং ভাড়া কম লাগবে। পুরো প্রকল্পের মধ্যে 9টি নতুন রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়ায় 4টি ও সিরাজগঞ্জে 5টি স্টেশন। এছাড়া বগুড়া রানীরহাট ও সিরাজগঞ্জ সদরে 2টি নতুন জংশন স্টেশন নির্মাণ করা হবে। তবে গুরুত্ব বিবেচনায় সিরাজগঞ্জের জংশনটি শহরের রায়পুরে করার দাবি জেলাবাসীর। অবশ্যই রায়পুরকে স্পর্শ করতে হবে, সিরাজগঞ্জ শহরকে বাঁচাতে হবে। সিরাজগঞ্জ শহরকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে আমাদের এই আন্দোলনের সফলতা হবে। অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এখন যে কোনো ব্যক্তি আবেদন করলেই আমরা পেমেন্ট দিতে পারবো। ইতিমধ্যে আমরা 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সিরাজগঞ্জ বগুড়া নতুন রেল লাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
মার্কিন কংগ্রেসে বাজেট পাশ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে শাটডাউন শুরু হয়। শাটডাউনের কারণে প্রায় 7.5 লাখ ফেডারেল কর্মী বিনা বেতনে ছুটি যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর এ ছাঁটাইয়ের মূল শিকার হবে ডেমোক্র্যাটরা বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দৈনিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় $40 কোটি মার্কিন ডলার। মার্কিন সিনেটে যুক্তরাষ্ট্রের বড় দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির দ্বন্দ্বের জেরে পাশ হয়নি নতুন অর্থ বছরের বাজেট। আর এই কারণে স্থানীয় সময় রাত 12টা থেকে শুরু হয়েছে শাটডাউন। হোমল্যান্ড সিকিউরিটি, সীমান্ত রক্ষা, ইমিগ্রেশন, পরিবহন নিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ অংশ চালু থাকলেও শিক্ষা, খাদ্য, শ্রম দপ্তরের অনেক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বাজেট অফিসের হিসাব অনুযায়ী শাটডাউন চলাকালে প্রতিদিন গড়ে 7 লাখ সরকারি কর্মীকে কাজ থেকে বিরত থাকতে হবে। এতে দৈনিক ক্ষতি হবে অন্তত $40 কোটি। সেনা সদস্যদের কাজ চালিয়ে যেতে হবে, তবে বেতন পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। যদিও সংবিধানের কারণে কংগ্রেস সদস্যদের বেতন চলবে যথারীতি। শাটডাউনের অনেক ইতিবাচক দিক আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, এতে অপ্রয়োজনীয় খাত বাদ দেয়া যাবে, গণছাঁটাই করা সহজ হবে। তার দাবি, ছাঁটাইয়ের শিকার হবেন মূলত ডেমোক্রেট কর্মচারীরা। ডেমোক্রেটরা শাটডাউন চাইছে, আমরা না। আমরা আমাদের সময়কে কাজে লাগিয়েছি, কোটি কোটি ডলার বিনিয়োগও করেছি। এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অচল অবস্থা তৈরি হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদেই হয়েছিল 35 দিনের দীর্ঘতম শাটডাউন। 1995 সালে বিল ক্লিন্টনের সময় হয়েছিল 21 দিনের। আর ওবামার শাসনামলে 16 দিনের শাটডাউনের ছিল মার্কিন প্রশাসন। রোনাল্ড রিগানের আমলে হয়েছে সর্বাধিক 8 বার, তবে বেশিরভাগই ছিল স্বল্প মেয়াদী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাজশাহীর ভূমি অফিসগুলোতে দালালের দৌরাত্মে অসহায় সেবা প্রত্যাশীরা। ভূমি অফিসগুলোর শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন ভুল ত্রুটি ধরে ভুক্তভোগীদের ঘুরাচ্ছেন মাসের পর মাস। তবে দালালদের টাকা দিলে মিলছে সেবা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া ইউনিয়ন ভূমি অফিস। অভিযোগ আছে, প্রতিদিন এই অফিসে সেবা নিতে আসা অধিকাংশ গ্রাহককে সেবা দেন গিয়াস ও শামীম নামের দুই দালাল। একথা স্বীকার করেছেন অফিস সহায়ক মাহফুজুর রহমান। এমনকি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শামীমা আক্তার গিয়াসের মোটরসাইকেলে করে এলাকায় ঘুরে ঘুরে জমির তদন্তের কাজ করেন। শামীমা আক্তার বলেন, অনেক মৌজা না চেনার কারণে মাঝে মধ্যে গিয়াসের সঙ্গে যাওয়া আসা করেন তিনি। গিয়াস আমাকে হেল্প করে না। আমি কোনো জায়গা যদি চিনতে না পারি, তাহলে অনেকে বলি আপনি আমাকে লোকেশনটা চেনাই। দালাল, উনি দালাল কিনা, ওনার সাথে দালালের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি যে জায়গাটা চিনি না, ওনাকে খালি বলি, উনি আমাকে লোকেশনটা চেনাই দেয়। অভিযোগ রয়েছে, রাজশাহীর 9টি উপজেলার বেশিরভাগ ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে দালালদের রয়েছে সখ্যতা। তাই খাজনা খারিজ ও নামজারি করতে আসা গ্রাহকদের হয়রানির শিকার হতে হয় পদে পদে। সময় লাগে মাসের পর মাস। তবে টাকা দিলে তড়িৎ গতিতে মেলে এসব সমাধান, বলছেন ভুক্তভোগীরা। ওই ভূমি অফিসে যাই আমার কাগজ হাতেই লাইনি কাগজ, বুঝে তোমার জমি নাই, তোমার জমি জাল, এই বিলে দাঁড়িয়ে গিয়েছে। খোলায়ও টাকা চাই, এই মনে করেন যে খোলায়ও টাকা চাই। টাকা দেওয়ার পরে যদি কাজ হয় তাও ভালো লাগে। প্রচুরই ঘুরতে হয়, স্যান্ডেলের তলা পর্যন্ত ক্ষয় হয়ে যায় থেকে। দুর্নীতির জগতে এরা হচ্ছে যে এখন গডফাদার বললেই চলে, এতটাই দুর্নীতি বেশি তাদের। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শামীমার সঙ্গে বিভিন্ন জায়গায় জমির তদন্ত করতে যাওয়ার কথা স্বীকার করেন গিয়াস। তবে বেশ কয়েক দফা ফোন দিলেও রিসিভ করেননি দালাল শামীম। চরম ভোগান্তিতে যখন বেকায়দায় সেবা প্রত্যাশীরা, তখন সেবার মান বাড়ানোর বুলি আওড়ান ভূমি বিভাগের সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনার জায়গা নিয়ে যখন আপনি নিজে সচেতন হবেন, তখন কোনো দালাল আপনার এই সুযোগটা নিতে পারবে না। যে আপনার যখন দালাল তখনই ঢুকছে হয়তো বা যে সে নিজে যখন কাজ করতে পারছে না, তখন আরেকজনের শরণাপন্ন হচ্ছে এবং সে তার এই অজ্ঞতার একটা সুযোগ নিচ্ছে। আমার এখানে কোনো দালাল সিন্ডিকেট বলতে কিছু নাই। কিছু মানুষ আছে যাদের কাজ হচ্ছে অভিযোগ করা, অভিযোগ করিয়া তারা জীবিকা নির্বাহ করে। আমি ওই যে মানুষের যে কাজগুলো করে দিই মিডিয়া হয় এতটুকু, তাছাড়া তহসিলদারের সাথে আমার কোনো দেনা পাওনা বা কোনো ইয়ে নাই। এদিকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। যিনি কর্মকর্তা আছেন তার একটু অবহেলা আছে, বা যিনি যারা কর্মচারী আছেন, আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তাদের অবহেলা আছে। সেক্ষেত্রে তারা যদি আমাদেরকে
জানাই যে কোনোভাবে আমরা অবশ্যই সেটিকে খুব কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করব। রাজশাহীতে মোট 46টি ভূমি অফিস রয়েছে। এর মধ্যে 19টিতে আছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র। সার্ভার জটিলতা সহ নানা কারণে প্রতিদিন প্রায় 4000-এরও বেশি মানুষ জমি সংক্রান্ত নানা জটিলতা নিয়ে ভূমি অফিসে আসেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রাতভর বজ্রসহ ভারী বৃষ্টিপাত, নিউ মার্কেট সহ পানির নিচে রাজধানীর বিভিন্ন সড়ক, জলাবদ্ধতায় মাঝ রাস্তায় বিকল অনেক যানবাহন, ব্যবসায়ী সাধারণ মানুষের দুর্ভোগ। জনপ্রিয় হচ্ছে অনলাইন ফুড ডেলিভারি, বছরে পরিসর বাড়ছে 10% বেশি, সহজলভ্য করতে ইন্টারনেটের দাম কমানোর দাবি, সরকারি নীতি সহায়তার পরামর্শ। এবং বাজেট পাশে ব্যর্থ কংগ্রেস, অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার, কার্যক্রম বন্ধে সরকারি বিভিন্ন সংস্থার লাখ লাখ কর্মী ছাঁটাইয়ের শঙ্কা। এই ছিল আমার কাছে থাকে এই সময়ের বাণিজ্যে সময় সংবাদে। এরপরে যুক্ত হবেন শবনম নিবিড়। ধন্যবাদ রাব্বি। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।